ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা সেকেন্ড ক্লাসটার মধ্যে এলাম না। গতদিন যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ অর্ডার অফ দ্য ওয়ার্ডস, কীভাবে বাক্যগুলোর বিন্যাস হয়, বা রাদার আই শুড সে দ্যাট বাংলা ভাষাতে আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই রকমভাবে কথা বলি। ইংলিশে কিন্তু ব্যাপারটা তা নয়, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখানে শেষ করেছিলাম না। আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন, কোনো কিছু শিখতে গেলে প্রথমে আমরা কি শিখব এবং সেটা কেন শিখব এবং কিভাবে শিখব, এই প্রশ্নগুলো জানার মধ্যে ভীষণ দরকার থাকে। অ্যাকচুয়ালি আমি যদি একটু ফ্ল্যাশব্যাক করি আমার ছোট বয়সটাকে, আমার বারবারই শেখার আগে মনে হতো শিখছি কেন এটা। আর ইংরেজির ক্ষেত্রে তো সেটা ভীষণভাবেই কার্যকর, কেননা আগেই বলে গেছিলাম যে গ্রামার শিখতে হয় কি হয় না নিয়ে একটা ভীষণ তর্কাতর্কি আছে। আমি এই তর্কের মধ্যে ঢুকছি না, আগেও বলেছি এখনও বলছি। আমি জাস্ট লজিক্যালি দেখাচ্ছি, বা আমরা যে পদ্ধতি নিয়ে শিখবো আমি সেখান দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমার এটা প্র্যাকটিক্যালি দরকারটা কেন। আমি আগে প্রবলেমটাকে দেখাচ্ছি, দেন সলিউশন হিসাবে একটা কিছু দেখাচ্ছি, ওটা একটা কোনো গ্রামার। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেল। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। নাও দেখুন, আমরা কথা বলি কেন, আমি যদি এই জায়গা থেকে শুরু করি। আমরা অবশ্যই মনোভাব প্রকাশ করতে কথা বলি, সব ভাষাতে আমরা তাই বলি। তো লিখে বললে লেখা এবং মুখে বললে সেটা স্পিকিং, এতে বিষয়টা। এখন কথা বলি আমরা বাক্যের মাধ্যম দিয়ে, সেই বাক্যগুলো ডেফিনেটলি তৈরি হয় কিছু শব্দের বিন্যাসে বা শব্দের সমন্বয়ে, ইজন্ট ইট? তো এখানেও ঠিক তাই। ইংরেজিতে আমরা জানি পার্টস অফ স্পিচ বলে একটা ব্যাপার আছে। মানে সেটা কি হলো, যে কত রকমের শব্দ আছে সেটা দেওয়া আছে। দেখুন, বোর্ডে আমার পরিষ্কার লেখা আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অর্থাৎ 8 রকম শব্দ আমাকে দেওয়া আছে। না, তখন থেকেই মনে প্রশ্ন, আমরা এত নিয়ে করবোটা কি? আমি দেখা যাক আদৌ লাগে কি না। না লাগলে আমরা শিখবো না, লাগলে যেটুকু প্রয়োজন সেটুকু আমরা শিখবো। আমাদের প্রাইম অবজেক্টিভটাই হচ্ছে যে কথা বলতে পারা এবং লিখতে পারা, যা কিনা আমার কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ভীষণ রকমভাবে প্রয়োজন। না, এই যে বাক্যগুলো আমরা বলি মনোভাব প্রকাশ করতে, দেখুন সমস্ত মানসিক অবস্থাতেই তার প্রকাশটা বাক্য দিয়ে হয়। অর্থাৎ রাগ, দুঃখ, স্নেহ, মমতা, স্নেহ, বাৎসল্য, প্রেম, ভালোবাসা, ইনস্ট্রাকশনস, কমান্ড, রিকোয়েস্ট, প্রেয়ার, সাজেশন, সবই তো আমরা বাক্যের মাধ্যম দিয়েই প্রকাশ করি। তাহলে বিষয়টা হচ্ছে, আমি যদি একটা কথা বলি যে যত রকম বাক্য আমরা বলি সব কিছুর মধ্যে দুখানা কমন পয়েন্টস আছে। দুখানা শুনে একটু আশ্চর্য লাগে, একটু খেয়াল করা যাক। দেখুন, বাক্যগুলো আমরা বলছি মূলত একটা মানুষ বা একাধিক মানুষের সম্বন্ধে, একটা মানুষ কি একাধিক মানুষের সম্বন্ধে, অর্থাৎ মানুষ বা ব্যক্তি, আর কখনো কখনো আমরা কোনো বস্তু বা একাধিক বস্তু সম্বন্ধে কথা বলি। এই হচ্ছে 1 নম্বর পয়েন্টসটা, কামন যা সব বাক্যের মধ্যে আছে। তাহলে ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করতে গেলে নাউন আর প্রোনাউন দিয়ে তো কাজ হয়ে যায়। হলো, তাহলে এগুলো জাস্ট বেশি কিছু নয়, আমার একটু জানা তো দরকারই, নাহলে আমি ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কথা বলবো কি করে। আর নাম্বার 2 কমন পয়েন্টস হচ্ছে, আমরা সব বাক্যেই কিছু কাজ বা অকাজের কথা বলি। অকাজটাকে অন্যভাবে দেখবেন না, অকাজটা প্রকাশ করতে গেলেও কিন্তু ইংরেজিতে ভার্বই লাগে। তাহলে কাজ বা অকাজকে প্রকাশ করতে গেলে আমার ভার্ব লাগলো। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব দিয়ে যে দুখানা কমন পয়েন্ট সব বাক্যের মধ্যে থাকে তা তো প্রকাশ হয়েই গেল। তাহলে বাকিগুলো শিখবো কেন আমি? এটা আমারও প্রশ্ন ছিল। দেখুন, সেই মনোভাব প্রকাশ করার যে কারণে আমরা কথা বলি, কখনো কখনো দরকার লাগে যে ব্যক্তি বা ব্যক্তিদের সম্বন্ধে কথা বলছি, তারা লম্বা না বেটে, না কালো না মোটা, গরিব না বুদ্ধিমান না ধনী, এগুলোকে প্রকাশ করা কারোর জন্য নয়, আমার মনোভাব প্রকাশ করার জন্য। এবার এই মোটা, কালো, বেটে ইত্যাদি শব্দগুলো তৈরিই হয়নি, মানে অ্যাডজেক্টিভ তৈরিই হয়নি, তাহলে প্রকাশ করতাম কি করে? তাই অ্যাডজেক্টিভ একটু জানতে হবে। আমি কত রকম অ্যাডজেক্টিভ সেটাকে শেখাচ্ছি না, বাট অ্যাডজেক্টিভ কোন কাজটা করে বা অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডসগুলো হয় না জানলে তো আমি ওই জায়গায় প্রকাশ করতে পারছি না। সো অ্যাডজেক্টিভ, সেই মনোভাব প্রকাশ করা, কিন্তু আমি কিন্তু অন্য কোনো
এক্সাম্পল আনছি না, আমি খালি প্র্যাকটিক্যাল আমাদের যে প্রয়োজনীয়তা বারবার সেটাকেই ফোকাস করে যাব। হয়তো কথাগুলো বারবার বলছি বলে মনে হতে পারে, বাট বিষয়টা কিন্তু এটাই, আমাদের অবজেক্টিভটাই হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের যা লাগে সেটাকে শেখা। আমরা কেউ গ্রামাটিস্ট হব না, মানে গ্রামারের বই লিখবো না, বা আমরা কোনো রিসার্চ ওয়ার্কও করতে বসিনি। হ্যাঁ, যারা করবেন করবেন ভিন্ন কথা, তারা তো নিশ্চয়ই এখানে ক্লাস করতে আসেননি। তাহলে আমাদের অবজেক্টিভটাই যেটা, ওটা বারবারকে আমি উল্লেখ করবো, সো দ্যাট আমরা অফ দ্য ট্র্যাক না হয়ে যাই। আচ্ছা, এবার ঠিক একই রকমভাবে মনোভাব প্রকাশ করতে গেলে কখনো কখনো এই ভার্ভ মানে কাজ, তার ভলিউম, তার ফ্রিকোয়েন্সি, এগুলোকে প্রকাশ করতে হয়। উদাহরণ দিই, ধরুন শীতকাল, ঘরের মধ্যে দরজা বন্ধ করলে এখন একটু গরমই লাগছে, জোরে কেউ ফ্যানটা চালিয়ে দিল, আমি বললাম একটু আস্তে কর ফ্যানটা, মানে ফ্যানের স্পিডটা আস্তে কর। তাহলে স্পিড জোরে বা আস্তে করা নিয়ে আমাদের মনোভাব প্রকাশ করার দরকার পড়ে। খুব প্রয়োজনীয় কথা, বড্ড আস্তে আস্তে বলছে, শোনা যাচ্ছে না, আর একটু জোরে বল না, মানে ভলিউমটাকে বাড়ানা। অর্থাৎ এই কাজের তার ফ্রিকোয়েন্সি, তার ভলিউম, এগুলোকেও বাড়ানো কমানো সংক্রান্ত কথা আমাকে মনোভাব প্রকাশ করতে বলতে হয়। সো আমাকে অ্যাডভার্ব শিখতে হয়, মানে জানতে হয়। দেন প্রিপোজিশন, প্রিপোজিশন নিয়ে অনেক কিছু কথা বলার আছে, এত কিছু বলছি না, জাস্ট এটুকু এখন আমাদের শেখা দরকার বা আমাদের জানা দরকার। হয়তো জানি বা আমরা, সেটা কি না, মাসের আগে কি বসে, বারের আগে কি বসে, বছরের আগে কি বসে, সময়ের আগে কোন প্রিপোজিশন বসে, জায়গার আগে কি বসে, ছোট জায়গা হলে কি, বড় জায়গা হলে কি, ডাইরেকশনের জন্য প্রিপোজিশন লাগে, আই এম গোয়িং টু ক্যালকাটা বাট হি ইজ কামিং ফ্রম হাওড়া। তো যেতে গেলে টু, আসতে গেলে ফ্রম। এছাড়া প্রিপোজিশনকে আরো অনেকভাবে প্রকাশ করা যায়। অ্যাজ ফর এক্সাম্পলস, আমি একটা ছোট্ট কিছু হাতে নিই, ধরুন ইটস এ সিজার, একটা কাঁচি আমি হাতে রাখলাম, সিজার ইজ অন মাই পাম, হাতের তালু। এটাকে নিচে রাখলাম, সিজার ইজ আন্ডার মাই আর্ম, হাতের নিচে রয়েছে। তাহলে কি হলো, একটা বাক্যে দুটো বস্তুর মধ্যে অবস্থানগত সম্পর্ক, পজিশনাল রিলেশনশিপ, এটাও কিন্তু প্রিপোজিশনই প্রকাশ করে। তো দেখুন, এটা মনোভাব প্রকাশ করতে লাগে কি লাগে না। দেন কনজাংশন, কনজাংশনে দেখুন লাস্টে জাংশন আছে, মানে জোড়া, জুড়তে হয়। অর্থাৎ কোনো কোনো সময় এমনটা হয়, দুটো পৃথক বাক্য বললে আমরা যা বলতে চাইছি সেটা প্রকাশ করতে পারি না। যেমন হি ইজ পুয়ার, ফুল স্টপ, হি ইজ অনেস্ট, ফুল স্টপ। আমি যা বলতে চাইলাম বলতে পারলাম না, মাঝে একটা বাট লাগাতে হবে, হি ইজ পুয়ার বাট অনেস্ট। দেখুন এবার প্রকাশ পেল। গ্রামারটা এতটা মেথডিক্যাল, ইংরেজি গ্রামারটা, যে কি দিয়ে আপনি বাক্য দুখানাকে জুড়বেন তাও আগে থেকে বলে দেওয়া আছে। দেন লাস্ট ওয়ান ইজ দ্য ইন্টারজেকশন। হোয়াট ইজ দিস? কোনো কোনো সময় কোনো কোনো মানসিক অবস্থা প্রকাশ করতে আমরা কিছু সাউন্ড করি, শিট, মানে খুব ভালো কিছু হয়েছে না, ইয়া, দুঃখের কিছু হয়েছে না, হুররে, কেউ মারা গেছে কি না, আনন্দের ব্যাপার। তাহলে এই হুররে মানে কিন্তু আনন্দ নয়, বা শিট মানে কিন্তু খারাপ নয়। বিষয়টা হচ্ছে এই কথাগুলো কিছু বিশেষ অবস্থাকে রিপ্রেজেন্ট করে। তো এই আওয়াজগুলোকেও আমরা, মানে ইংরেজি গ্রামারে একটা মানে ক্লাসিফাইড করা হয়েছে, এবং তারা ইন্টারজেকশনস। এই 8 রকম শব্দ, তো 8 রকম শব্দকে সবই একসঙ্গে লাগে না, একদমই না। বাট যখন যাকে দরকার তখন তাকে লাগে। অনেকটা রান্নাঘরের মতো, রান্নাঘরে অনেক কিছুই থাকে, তো রোজ কি সব কিছু লাগে? রোজ দেখুন নুন, হলুদ, তেল, এই জিনিসগুলো রোজই লাগে, কিন্তু ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সবসময় কি লাগে? লাগে না। বাট যে জিনিসটা লাগে, আপনি সেখানে দারচিনির পরিবর্তে মৌরি দিয়ে দিলেন, আপনার কাজ কি হবে? হবে না। এখানেও ঠিক তাই, এখানে কিছু কমন ব্যাপার লাগবেই, যেটা আগে বলা হয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব লাগবেই লাগবে। এবার আপনার মনোভাব প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর ডিম্যান্ড, অ্যাকর্ডিং টু সিচুয়েশনস ডিম্যান্ড, আপনি ওয়ান বাই ওয়ান ওয়ার্ডসগুলোকে নিচ্ছেন, নিয়ে বাক্য তৈরি হয়ে যাচ্ছে। বাক্য আপনার যেই তৈরি হয়ে গেল, খেয়াল করুন 3টে কাজ একসঙ্গে করা হয়ে গেছে। জাস্ট এ মিনিট, আমি পেনটা আনতে ভুলে গেছি। ওকে,
তো বাক্য যখন তৈরি করা হয়ে গেল মনোভাব প্রকাশ করার জন্য, সে বাক্যের তিনটে কাজ একসঙ্গে হয়েই গেছে। সেটা কি? টেন্স, ভয়েস অ্যান্ড মুড। আপনি চান আর না চান হয়েই গেছে। ব্যাপারটা কেমন? চারটে দেওয়াল একটা ছাদ, ব্যাপারটার নাম ঘর। তো এই জ্যামিতিক শেপটার নাম ঘর। এবার ঘরটা যদি আমার প্রয়োজন মতো মাপের না হয়, সে ঘরটা দিয়ে কোনো কাজ হবে না। বাট তাকে কি বারান্দা বলা হবে? ঘরই তো বলা হবে। ঠিক এখানেও ঠিক তাই, বাক্যটা যদি টেন্স, ভয়েস এবং মুড আমি আমার প্রয়োজন মতো ব্যবহার না করতে পারি, বাক্যটার সঠিক মানে দেবে না। বাক্যটা বাক্যই থাকবে, কিন্তু আমার ক্ষেত্রে মানে দিল না, কমিউনিকেট করতে পারলো না। দ্যাটস ইট। তো এই টেন্স, ভয়েস, মুডটা আমাদের অল্প করে শিখতে হবে। এবং সেটা কিভাবে শিখবো? সেই জন্য দেখুন, আগের দিনের কথাটাকে মনে করুন। অর্ডার অফ দ্য ওয়ার্ডস আমরা বলেছিলাম টেন্স হিসাবে এর কিছু কিছু পরিবর্তন হবেই, খুব স্বাভাবিক। এটা বাংলাতেও হয়। আমি যাই, আমি যাব, মানে টেন্স অনুসারে বাংলা বাক্যের ভার্বের রূপটাও পাল্টে যায়। এখানেও সেটা হয় কিছু। যাই হোক, তো এই যে অর্ডার, কি অর্ডারে লেখা হবে ইংরেজি বাক্যটা, তার নিয়ম থাকবে তো একটা। এক্স্যাক্টলি। তো আমি বোর্ডে লিখছি রুল, RULE, রুল। রুল হচ্ছে নিয়ম। কিসের নিয়ম? না, আমরা কিভাবে কোন অর্ডারে শব্দগুলোকে লিখলে সঠিকভাবে এই টেন্সের গঠনটা হবে। এই টেন্স কেন? না ওই টেন্সটাই আমার মনোভাব প্রকাশ করতে দরকার, সেটা আমি শিখিয়ে দেবো। আচ্ছা, রুলটা দেখানো হলো। এবার এই যে বলা হলো যে সঠিক টেন্স কোনটা, মানে আমি যে বক্তব্যটা বলতে চাইছি সেটা কোন টেন্সের সঙ্গে অ্যালাইন করে, নাম থাকবে। আচ্ছা, আমি যদি বাংলা দিয়ে টেন্সটা শিখি সমস্যা আছে, বা হিন্দি দিয়ে যদি শিখি? কারণ দেখুন, একটা টেন্স যদি বাংলায় প্রেজেন্ট হয়, কি মনে হয় সেটা ইংরেজিতে পাস্ট হয়ে যাবে? টেন্স তো সময়, সময়ের কনসেপ্ট তো সব জায়গাতেই সব ভাষাতেই সমান। সকাল 7টা যদি বাংলায় বলা হয়, ওটা ইংরেজি বলতে গেলে সন্ধ্যে 7টা তো হয়ে যায় না, একই ব্যাপার। এবার টেন্সটা আমরা মাতৃভাষা দিয়েই শিখব, এবং অত্যন্ত সরলভাবে শিখব। সবার বাড়িতেই একটা বই আছে, এবং সেখানে টেন্স লেখাও আছে, সেখানে সংজ্ঞা দেওয়াও আছে। সেটা পড়েছি, মনে আছে কি মনে নেই, কিন্তু ওই দিয়ে আমাদের কিছু অসুবিধে রয়ে গেছে। আমরা কনফিডেন্ট নই, আমরা সময় মতো নির্ণয় করতে পারি না, বা যে সমস্ত কথা লেখা আছে ওগুলো প্র্যাকটিক্যালি ইউজ করে কথা বলা যায়ও না। তো আমি প্রথমে একটা আপনাকে টেন্সের ডেফিনেশন দেবো, সংজ্ঞা। আমি ছোট করে ডেফিনেশন DEF লিখলাম, সংজ্ঞা দেবো। চেষ্টা করব একদম বইয়ের ভাষায় সংজ্ঞা না দিতে। আমার উদ্ভাবন করা কিছু নয়, আমার শিক্ষকদের শেখানো, আমার পড়াতে পড়াতে অভিজ্ঞতা, তার মাধ্যম দিয়ে যে কথাগুলো বললে সহজে রিলেট করা যায় সেগুলোকে নিয়ে একটা সংজ্ঞা তৈরি করা হয়েছে। আমি সংজ্ঞা দেবো। এবার সংজ্ঞা দিয়েও অনেক সময় কাজ হয় না, কারণ সংজ্ঞা তো একটুখানি লেন্দি হয়। যদিও আমি 1 লাইনের বা 1.5 লাইনের বেশি করবই না, তাও আমি আরো সিম্পলিফাই করতে চাইছি। জগৎটা বড্ড ফাস্ট, সবাই কাজের জায়গায় ভীষণ রকম ব্যস্ত। আমি একটা ছোট্ট জিনিস দেবো, নোট। নোট কথাটার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত ছাত্র জীবন থেকেই। একটু ফাঁকি মেরে পড়া, মজা করে বললাম, ঠিক ফাঁকি মেরে এখানে নয়। বাংলাতে মানে সব টেন্সেরই বাংলাতে একটা ছোট্ট সিমটম বা সিম্বল থাকে, যা দিয়ে খুব সহজেই চিনে দেওয়া যায় কোনটা কোন টেন্স। আজকে বলি, ধরুন বর্তমানকাল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোথায় ইউজ করা হয়, কি বৃত্তান্ত, সেগুলো আগামী ভিডিও থেকে এক এক করে আসবে। আমি জাস্ট ব্যাপারটাকে একটুখানি সরল করার জন্য আজকে বলছি, যদি কোনো বাংলা বাক্যের ভার্বকে সাধু ভাষায় না নেওয়া যায়, ওটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভাবে কখনো ভেবেছিলাম কি আমরা? আমি জানি না, হয়তো নয়। সাধু এবং চলিত মিশে গেলে ছোট বয়সে কম নম্বর পেতাম, আমরা জানি। তো সাধু চলিত বাঙালিকে শেখাতে হবে না। তো সাধু ভাষায় যখনই কোনো বাংলা বাক্যের ভার্বকে নেওয়া যাবে না, ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটুকু কথা মনে রাখলে আজীবন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনোদিন সমস্যা করবে না। এভাবে সব টেন্সেরই কিছু সহজ এবং সরল নোটস আছে। তাহলে ডেফিনেশন চেনার জন্য, নোটস আরো সরলভাবে এবং অ্যাকিউরেটলি চেনার জন্য, রুল হচ্ছে
চেনার পর তো আমাকে ইংরেজি করতে হবে। এবার বাক্যটা বাংলা ভাষায় চিনলাম, অমুক টেন্স হলো, ইংরেজিতে অমুক টেন্সই হবে, কিন্তু সাজিয়ে লেখার পদ্ধতিটা ভিন্ন হবে। ওই সাজিয়ে লেখার পদ্ধতিটা কি, নিয়মটা কি, তুলে বলা হলো। তাহলে আমাদের কিন্তু মূল বিষয়টা দেখুন, ফার্স্ট ডিটেক্ট করা, দেন ট্রান্সলেট করা। ডিটেকশন অ্যান্ড ট্রান্সলেশন, এই দুখানা পার্ট ডিটেকশন করাবে, এই পার্টটা ট্রান্সলেশন করাবে মনোভাবটাকে। এবার সত্যি কি তাই করাবে? আমি তো বললাম দেখে নিতে হবে। তাই পরবর্তী ধাপে থাকবে আমাদের এক্সাম্পল। আমি সংক্ষেপে না পুরোই লিখলাম এক্সাম্পল। এক্সাম্পলে আমরা ক্লাসে কিছু বাক্য নেব, একদম রিয়েল লাইফ সেন্টেন্সেস। সেই বাক্যগুলোকে নিয়ে আমরা দেখব এই পদ্ধতির দ্বারা দ্রুত এবং নির্ভুলভাবে আমরা ইংরাজি করতে পারছি কি না। প্রথমে হয়তো লিখব, পরে মুখোমুখি বলবো। কারণটা কি, লিখতে গেলে সময় বেশি লাগে, দেখে দেখে মুখে বলতে গেলে সময় একটু কম লাগে, আর কথা বলতে গেলে তো মনেরটাই একদম মুখে আসে, সামনে কোনো কিছু নেই, আর একটু সময় কম লাগে। তাই সময়টা কিন্তু অনেক সময় প্রেশারে আমাদের ফেলে। তাই যারা দেখে লিখতে পারছি কিন্তু বলতে পারছি না, ব্যাপারটা কিন্তু ওটা যে আমার কাছে সময়টা তখন আরো কমে গেল, প্লাস সামনে একজন মানুষ রয়েছে। আমি যখন লেখা দেখে দেখে বলছি তখন তো সামনে কোনো মানুষ নেই, বাট যখনই আই কন্ট্যাক্ট হয় তখন কিছুটা নার্ভাসনেস চলে আসে, এবং যদি কোনো কারণে একটা শব্দ আমার মাথায় না আসে তখন যেন এক একটা সেকেন্ড এক একটা ঘন্টার মতো মনে হয়। আমি ঘাবড়ে যাই, টেনশন হয়, ভয় পাই, আরও ভুল করি, আরও ভুল করলে নর্মালি টেনশনটা আরও বাড়বে, সমস্যাগুলো বাড়ে। তো এই সমস্যাগুলো বাড়ার যাতে না বাড়তে পারে আমরা অভ্যাসটাই করবো এরমভাবে আস্তে আস্তে আমাদের অনুশীলনের মধ্যে সময়টা যেন কম থাকে, মানে সময়টা আমরা কমিয়ে ফেলবো। এবং এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, বা আমার প্রশ্ন এসেছিল, সেটা আমি শেয়ার করছি, আর সত্যি কি এত কিছু করে ইংরেজি বলা যায়? আমরা একদম না, এত কিছু করে আমরা ইংরেজি বলি না। তাহলে এগুলো আমরা শিখছি কেন? একদম বাচ্চা বয়সে খেয়াল করে দেখুন, যখন হাঁটা শেখা হয়েছিল, হয়তো যারা বিবাহিত তারা নিজেদের সন্তানের কথা খেয়াল করতে পারবেন, যারা ইয়ং আছো তারা বাবা মায়ের থেকে শুনবে বা দেখেও, সেটা একটা বেশি কমন ব্যাপার। দেখবেন যখন বাচ্চা হাঁটা শেখে, টলমল টলমল করতে করতে স্ট্যাগারিং ওয়েতে হাঁটছে, এবং পাছে না পড়ে যায়, বাড়ির গুরুজনরা বা বাড়ির যারা আছেন তারা সঙ্গে হাঁটছে, পড়ে গেলেও কাঁদলো, একটু বাহবা দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। বা অনেক সময় কিছু ফার্নিচার যেখানে পড়ে গেলেও লাগবে না সেগুলো ওর পাশে দিয়ে দেওয়া হয়, সো দ্যাট ও একটা কমফোর্টেবল ফিল করে, কেউ হাতটা ধরলো। মানে এত কিছু উপাদান রয়েছে ওকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। যখন আমরা বাচ্চাটা হাঁটা শিখে গেল, তখনও কি মনে হয় ওই পাশে কিছু ফার্নিচার দেওয়া, হাত ধরা, সব কিছু হয়ে আছে? না, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি এখন, আমরা তো বড় হয়ে গেছি, 5-7 বছরের বাচ্চা যখন হাঁটছে তখন কি তার সঙ্গে একটা ফার্নিচার যাচ্ছে? তার হাতটা কেউ ধরে আছে? মানে হাত ধরে হয়তো এমনি আছে, কিন্তু ও হাঁটতে পারে না বলে কি হাত ধরে আছে, বা ওকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হাত ধরে আছে? একদম না। কিন্তু প্রথম যখন শিখেছিল তখন কিন্তু এগুলো করতে হয়েছিল। এই সাপোর্ট সিস্টেম, এটা সাপোর্ট সিস্টেম, পরে এটা অটোমেটিক্যালি ব্রেন মেমোরিতে চলে আসে। যদি আরো সিম্পলিফাই করা যায়, একদম ছোট বয়সে 7 আর 8 যোগ করতে গেলে আমাদের স্লেট পেন্সিল লাগতো ছোট বয়সে। স্লেট পেন্সিল আপনারা হয়তো ফেস করেননি, আপনারা খাতা পেনে করতেন, হাতের কর গুনে গুনে করতে হতো। এখন অঙ্কে ভালো হন আর না হন, 8-7 15, 9-7 16 বলে ফেলছি তো। আমি অঙ্কে ভীষণ ভালো নেই, বরঞ্চ উল্টো, অঙ্ক একদম কাঁচা। কিন্তু ওই ছোট্ট বেসিক জিনিসগুলো তখন করেছিলাম বলে এখন ওটা সহজ হয়ে গেছে। তাহলে এই ব্যাপারটা এখন এরকম লাগতে পারে, কিন্তু একটা সিস্টেমে চলে এলে এগুলো অটোমেটিক্যালি হবে, এবং পরবর্তীকালে আরো সহজ হবে। কেননা আমি এই সব কিছুর পরিবর্তে একটা সাউন্ড শুনিয়ে দেবো। সাউন্ড অ্যাকচুয়ালি কানে আমার সাউন্ডে যায়, তা দিয়েই কিন্তু নির্ণয় করি আমি। ওকে, আজকে এই পর্যন্ত রইল। আগামী ক্লাস আবার 3-4 দিনের মধ্যে আমি ভিডিও একটা শেয়ার করব। ভালো থাকবেন, গুড নাইট।